এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। দামেস্কে প্রেসিডেন্ট আসাদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী আরাকচির সাক্ষাৎ। অতীতের মতো জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধে সিরিয়া বিজয়ী হবে বলে আশাবাদ। সন্ত্রাসবাদের বিস্তার রোধে মুসলিম দেশগুলোর সম্মিলিত প্রচেষ্টা ও ঐক্য অপরিহার্য। ইরাকি প্রধানমন্ত্রীর সাথে ফোনালাপে প্রেসিডেন্ট পেজেশকিয়ান। বাংলাদেশ ইস্যুতে কেন্দ্রকে মমতার প্রস্তাব, প্রয়োজনে শান্তিরক্ষী পাঠানো হোক। মমতা ব্যানার্জির এই বক্তব্যের প্রতিক্রিয়া জানালেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা। এবং 15 আগস্ট জাতীয় ছুটি ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি বলেছেন, সন্ত্রাস বিরোধী যুদ্ধে সিরিয়ার সরকার, জনগণ ও সেনাবাহিনীর পাশে থাকার নীতিগত অবস্থানে তেহরান অটল থাকবে। এই কাজে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষা করা ইরানের প্রধান উদ্দেশ্য বলেও তিনি মন্তব্য করেছেন। সিরিয়া সফররত আরাকচি গতকাল দামেস্কে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে সাক্ষাতে ইরানের এই অবস্থান তুলে ধরেন। উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী হায়াত তাহরির আশ-শাম বা HTS সিরিয়ার উত্তরাঞ্চলে গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলা করার কয়েকদিনের মাথায় দামেস্কে আসাদের সঙ্গে সাক্ষাৎ করলেন আরাকচি। HTS সন্ত্রাসীরা সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর একাংশ দখল করে আরও দক্ষিণে অবস্থিত হামা শহরের দিকে অগ্রসর হচ্ছে বলে খবর পাওয়া গেছে। তবে সিরিয়ার সেনাবাহিনী বলেছে, তারা আগাম পাল্টা হামলা চালিয়ে জঙ্গিদের আরেকটি বড় ধরনের অভিযান নস্যাৎ করে দিয়েছে। সাক্ষাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি ও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের উষ্ণ সালাম প্রেসিডেন্ট আসাদকে পৌঁছে দেন। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGCর সাবেক প্রধান মেজর জেনারেল মোহসেন রেজাই বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল এবং আমেরিকা উগ্র তাকফিরি সন্ত্রাসীদেরকে সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো শহরে আগ্রাসন চালাতে ও দখল করে নিতে উস্কানি দিয়েছে। গতকাল আল জাজিরা টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে IRGCর সাবেক প্রধান এবং বর্তমানে ইরানের বিশেষজ্ঞ পরিষদের সদস্য মোহসেন রেজাই এই মন্তব্য করেন। তিনি বলেন, গত বুধবার আকস্মিকভাবে বিদেশি মদতপুষ্ট সন্ত্রাসীরা 2020 সালে সই হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে যে হামলা চালিয়েছে সেটি মারাত্মক ধরনের রাজনৈতিক ভুল। আমরা মনে করি আলেপ্পো শহর দখলের বিষয়ে আমেরিকা এবং ইসরায়েল উস্কানি দিয়েছে। তিনি বলেন, এই ঘটনা এমন একটি সময় ঘটানো হয়েছে যখন গাজা ও লেবাননে ভয়াবহ আগ্রাসন চালিয়ে পুরো মধ্যপ্রাচ্যকে ইসরায়েল অস্থিতিশীল করে তুলেছে। একই সাথে ইসরায়েল সিরিয়ার ওপর দফায় দফায় বিমান হামলা চালিয়েছে। আল জাজিরাকে মোহসেন রেজাই আরও বলেন, ইসরায়েল এবং আমেরিকাকে মোকাবেলা করার জন্য বিশ্বের সমস্ত মুসলিম দেশ মিলে ঐক্যবদ্ধ ও যৌথ সামরিক বাহিনী গঠন করতে হবে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ তার দেশের উত্তরাঞ্চলে আবার মাথাচাড়া দিয়ে ওঠা সন্ত্রাসবাদের মূলোৎপাটন করতে বল প্রয়োগের প্রত্যয় ব্যক্ত করেছেন। দেশটির উত্তর পশ্চিমাঞ্চলের প্রদেশগুলোতে উগ্র জঙ্গিরা গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় হামলা চালানোর পর তিনি এই হুমকি দিলেন। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, প্রেসিডেন্ট আসাদ রোববার আবখাজিয়ার প্রেসিডেন্ট বাদরা গানবার সঙ্গে টেলিফোন আলাপে ওই হুঁশিয়ারি দেন। তিনি বলেন, সন্ত্রাসীরা কেবলমাত্র শক্তির ভাষা বোঝে এবং আমরা সেই শক্তি প্রয়োগ করে তাদেরকে নির্মূল করব, তাতে জঙ্গিদের পৃষ্ঠপোষক যেই হোক না কেন। সিরিয়ার প্রেসিডেন্ট বলেন, আমরা মিত্রদের সহযোগিতায় দেশের স্থিতিশীলতা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করব। সন্ত্রাসীদের পাশাপাশি তাদের পৃষ্ঠপোষকদের আঘাত করার সক্ষমতা আমাদের রয়েছে। হায়াত তাহরির আশ-শাম বা HTS এর জঙ্গিরা গত বুধবার অকস্মাৎ হামলা চালিয়ে আলেপ্পো শহরের একাংশ দখল করে নেয়ার পর প্রেসিডেন্ট আসাদের পক্ষ থেকে জঙ্গিদের বিরুদ্ধে এই শক্ত অবস্থান ঘোষণা করা হল।
মূলত তুরস্কের সীমান্ত অঞ্চল দিয়ে জঙ্গিরা দক্ষিণ অভিমুখী অভিযান পরিচালনা করছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। বাংলাদেশ ইস্যুতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমরা বিধানসভায় প্রস্তাব করছি, প্রয়োজনে কেন্দ্রীয় সরকার জাতিসংঘের মাধ্যমে সেখানে শান্তি রক্ষা বাহিনী পাঠানোর ব্যবস্থা করুক। আজ সোমবার বিধানসভা অধিবেশনে বাংলাদেশ ইস্যুতে আলোচনার সময় এমনই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশ প্রসঙ্গে সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিংবা বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের বিবৃতি দাবি করেছেন মুখ্যমন্ত্রী। বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের একটা জাহাজ এখানে আটকে গেলে আমরা উদ্ধার করে তাদের চিকিৎসা দিয়ে জাহাজটি ফিরিয়ে দিয়েছি। নিজেদের অবস্থান আরও সুস্পষ্ট করে মুখ্যমন্ত্রী বলেন, আজ বিধানসভা থেকে প্রধানমন্ত্রীকে বলছি, আপনারা বিবৃতি দিয়ে জানান, আমাদের লোকেদের ফিরিয়ে দিতে চাইলে আমরা তাদেরকে এখানে থাকার ব্যবস্থা করব। বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর আর্জি জানাতে ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য দিয়েছেন তার প্রতিবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। আজ বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, মমতা ব্যানার্জির বক্তব্যকে মমতা ব্যানার্জির ধরনের হিসেবে দেখতে চাই। মমতা ব্যানার্জি কেন এমন বক্তব্য দিলেন আমরা জানি না। ব্যক্তিগতভাবে মনে করি তার রাজনীতির জন্য বিষয়টি ঠিক হয়নি। পারস্পরিক স্বার্থের ভিত্তিতে ভারতের সঙ্গে আমরা স্বাভাবিক সম্পর্ক রাখতে চাই। এদিকে বাংলাদেশে 15 আগস্ট জাতীয় শোক দিবস ও সরকারি ছুটি ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সরকারের করা লিভ টু আপিল আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেন। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। ফিরে আসি বিশ্ব সংবাদে। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী আমেরিকার একটি ডেস্ট্রয়ার এবং 3টি সরবরাহ জাহাজের উপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গতকাল শেষ বেলায় একথা জানান। তিনি বলেন, এই অভিযানে ইয়েমেনের নৌবাহিনীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইউনিট অংশ নিয়েছে। জেনারেল সারি বলেন, আমেরিকার একটি ডেস্ট্রয়ার এবং মার্কিন নৌবাহিনীর 3টি সরবরাহ জাহাজের উপর 16টি শক্তিশালী ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং একটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়। তিনি বলেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল যে আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তার বিরুদ্ধে প্রতিশোধ নিতে এই হামলা চালানো হয়েছে। পাশাপাশি ইয়েমেনের উপর সাম্প্রতিক দিনগুলোতে ইঙ্গো মার্কিন বাহিনীর আগ্রাসনেরও জবাব দেওয়া হয়েছে। তিনি বলেন, ইয়েমেনের নৌবাহিনীর ড্রোন এবং মিসাইল ফোর্স মহান আল্লাহর সাহায্য নিয়ে মার্কিন সামরিক বাহিনীর একটি ডেস্ট্রয়ার এবং 3টি সরবরাহ জাহাজে অত্যন্ত সফল অভিযান চালিয়েছে। ইয়েমেনের এই সামরিক মুখপাত্র জানান, তাদের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে হামলা চালিয়েছে। এজন্য তিনি মহান আল্লাহকে বিশেষ ধন্যবাদ জানান। আবারও সিরিয়া প্রসঙ্গ। সিরিয়ায় তাকফিরি সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান এগিয়ে চলেছে এবং শত শত উগ্রবাদী নিহত হয়েছে। আজ প্রকাশিত প্রতিবেদনে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বলেছে, আলেপ্পো, ইদলিব এবং হামা শহরের আশেপাশে প্রায় 320 জন সন্ত্রাসী নিহত হয়েছে। গত সপ্তাহে যখন সন্ত্রাসীরা আরব দেশের উত্তরাঞ্চলে নতুন করে দখলদারিত্বের চেষ্টা শুরু করে, তখন থেকে সিরিয়া ও রুশ বাহিনী যৌথভাবে পাল্টা অভিযান চালাচ্ছে। এতে করে গত কয়েকদিনে নিহত তাকফিরি সন্ত্রাসীর সংখ্যা প্রায় 1300-তে পৌঁছেছে।
অভিযানের বিস্তারিত বিবরণ দিয়ে রাষ্ট্রীয় টেলিভিশন বলেছে, সিরিয়া এবং রাশিয়ার বিমান বাহিনী আলেপ্পো প্রদেশের আল হামাদানিয়া স্পোর্টস কমপ্লেক্সের আশপাশে সন্ত্রাসবাদী এবং তাদের দলনেতাদের সমাবেশে হামলা চালিয়েছে। সরকারি সিরিয়ান আরব নিউজ এজেন্সি সানা জানিয়েছে, একই ধরনের যৌথ বিমান হামলায় আলেপ্পোর পূর্বে আল সাফিরা শহরের কাছে আরও ডজন খানেক সন্ত্রাসী নিহত ও আহত হয়েছে। সিরিয়ার আল সাওরা সংবাদপত্র জানিয়েছে, তাকফিরিদের একটি দল হামা শহরতলির জুগবা গ্রামে আক্রমণ করেছিল, তবে গ্রামবাসী আক্রমণকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে এবং সবাইকে হত্যা করেছে। সিরিয়া ও রাশিয়ার যুদ্ধ বিমানগুলো সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে বোমাবর্ষণ করে বিদেশি মদতপুষ্ট তাকফিরি সন্ত্রাসীদের একটি বড় ধরনের আক্রমণ প্রতিহত করেছে। হায়াত তাহরির শাম বা HTS এর জঙ্গিরা গত বুধবার অকস্মাৎ হামলা চালিয়ে আলেপ্পো শহরের একাংশ দখল করে নেওয়ার পর তাদের বিরুদ্ধে পাল্টা হামলা শুরু করেছে দামেস্ক। মূলত তুরস্কের সীমান্ত অঞ্চল দিয়ে জঙ্গিরা দক্ষিণ অভিমুখী অভিযান পরিচালনা করছে। সিরিয়া ও রাশিয়ার যুদ্ধ বিমানগুলো রোববার ইদলিব প্রদেশে জঙ্গি অবস্থানগুলোতে বোমাবর্ষণ করে তাদেরকে তুর্কি সীমান্তের দিকে হটিয়ে দিয়েছে। সিরিয়ার সেনাবাহিনী বলেছে, তারা গত কয়েকদিনে হাতছাড়া হয়ে যাওয়া বেশ কয়েকটি শহর জঙ্গিদের কাছ থেকে পুনরুদ্ধার করেছে। আলেপ্পোর হাতছাড়া হয়ে যাওয়া এলাকাগুলো পুনরুদ্ধার করার লক্ষ্যে সিরিয়ার সেনাবাহিনী আবার সংগঠিত হচ্ছে বলেও খবর পাওয়া যাচ্ছে। HTS জঙ্গিরা গত বুধবার সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় আলেপ্পো ও ইদলিব প্রদেশে বড় ধরনের হামলা চালিয়ে বেশ কিছু এলাকা দখল করে নেয়। তখন থেকে হাতছাড়া হয়ে যাওয়া এলাকাগুলো পুনরুদ্ধারে জঙ্গিদের বিরুদ্ধে তুমুল লড়াই চালিয়ে যাচ্ছে সিরিয়া। এদিকে সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত গেইর পিডারসেন বলেছেন, দেশটির চলমান রক্তপাত এবং বিদেশি মদতপুষ্ট তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর তাণ্ডব বন্ধের জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর জোরালো ও আন্তরিক সংলাপ প্রয়োজন। গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, আলেপ্পো প্রদেশে সন্ত্রাসীদের সাম্প্রতিক হামলা আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তার উপর মারাত্মক প্রভাব ফেলেছে। তিনি বলেন, সিরিয়ায় রক্তপাত বন্ধের জন্য আরব এ দেশটি এবং আন্তর্জাতিক পক্ষগুলোর ভেতরে জরুরিভাবে জোরদার রাজনৈতিক সংলাপ প্রয়োজন। তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাশ হওয়া 2254 নম্বর প্রস্তাব অনুসারে রাজনৈতিক উপায়ে চলমান সমস্যা সমাধানের কথা বলেন। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। ইরানে কয়েক হাজার কারাবন্দীর মুক্তি এবং 3 সন্ত্রাসীর মৃত্যুদণ্ড হয়েছে। 7,000 কারাবন্দী ছুটিতে আছেন। কারাগারের ভেতরে বন্দীদের সঙ্গে সরাসরি কথা বলছেন বিচার বিভাগের প্রধান এজেই। এ সম্পর্কে একটি সংবাদ ভাষ্য শুনুন গাজী আব্দুর রশিদের পরিবেশনায়। ইরানের বিচার বিভাগের প্রধান ও বিচার বিভাগীয় উচ্চ পরিষদের সদস্যদের তেহরান প্রদেশ সফরের একই সময়ে বিভিন্ন মেয়াদে দণ্ডপ্রাপ্ত 1,000-এর বেশি কারাবন্দীর মুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে। ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসিনি এজয়ী কারাবন্দীদের সমস্যা সমাধানের যে নির্দেশ দিয়েছেন তা পালন করে এসব বন্দীর মুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে। বন্দীদের মুক্তি দিতে বিভিন্ন সমাজসেবামূলক ও দাতব্য প্রতিষ্ঠান এগিয়ে এসেছে। ইরানের সড়ক দুর্ঘটনায় গাড়ি চাপা পড়ে নিহত হওয়ার মতো অনিচ্ছাকৃত হত্যাকাণ্ডের ক্ষেত্রে ঘাতককে নিহতের পরিবারকে রক্তমূল্য পরিশোধ করতে হয়। ঘাতক যতদিন রক্তমূল্য পরিশোধ করতে না পারেন ততদিন তাকে কারাগারে থাকতে হয়। এছাড়া অনেককে ব্যক্তিগত পর্যায়ের বা ব্যাংক থেকে নেওয়া বড় অঙ্কের ঋণ পরিশোধ করতে না পেরে কারাভোগ করতে হয়। এ ধরনের ব্যক্তিদের মুক্ত করার জন্য বিভিন্ন সমাজসেবামূলক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। কারাগারে সদাচরণ করা সহ নানা কারণে বিচার বিভাগের পক্ষ থেকে সুপারিশ প্রাপ্ত ব্যক্তিদেরকে এসব প্রতিষ্ঠান উপযুক্ত মুক্তিপণ পরিশোধ করে মুক্ত করে থাকে। এছাড়া ইরানে কারাবন্দীরা বিভিন্ন মেয়াদে ছুটি নিয়ে পরিবারের সঙ্গে সময় কাটাতে পারে। বিচার বিভাগের প্রধানের তেহরান প্রদেশের বিভিন্ন কারাগার পরিদর্শনের সময় এ ধরনের প্রায় 7,000 কারাবন্দীকে ছুটিতে পাঠানো হয়েছে। পার্স টুডে এ সম্পর্কে জানিয়েছে, ইরানের খোরাসানে রাজাভি প্রদেশের অনিচ্ছাকৃত অপরাধে দায়ী ব্যক্তিদের মুক্তিদান বিষয়ক সদর দপ্তরের সচিব জাওয়াদ ইউসুফ আলী জাদে বলেছেন, বাসিস বা স্বেচ্ছাসেবী সপ্তাহ উপলক্ষে গত সপ্তাহে এই প্রদেশের
42 কারাবন্দী বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানের সহযোগিতায় মুক্তি পেয়েছেন। তারা সবাই অনিচ্ছাকৃত অপরাধের দায়ে কারাভোগ করছিলেন। ইরানের কোম প্রদেশের অ্যাটর্নি জেনারেল হুজাতুল ইসলাম গরিব জানিয়েছেন, কারাবন্দীদের সঙ্গে সরাসরি সাক্ষাতের পর 60 কারাবন্দীকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ করা যায়, 2024 সালের 19 সেপ্টেম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত ইমাম জাফর সাদিক আলাইহিস সালামের পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে ইরানের বিভিন্ন কারাগার থেকে প্রায় 3000 কারাবন্দীকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বিচার বিভাগের প্রধান হুজাতুল ইসলাম গোলাম হোসেন মোহসিনী এজের সুপারিশে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি এসব বন্দীর মুক্তির বিষয়টি অনুমোদন করেন। একথা মনে রাখতে হবে যে ইরানের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন এবং এই বিভাগ ইসলামী আইন অনুযায়ী অপরাধীদের শাস্তি প্রদান করে। কাজেই সকল অপরাধে দণ্ডিত সকল অপরাধীকে ক্ষমা করে দেওয়ার সুযোগ এখানে নেই। কিছুদিন আগে ইরানের পশ্চিমাঞ্চলীয় হামেদান শহরে প্রকাশ্য জনসম্মুখে এক ভয়ঙ্কর আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ওই ব্যক্তি বিগত 20 বছরে অন্তত 200 নারী ও মেয়ে শিশুকে ধর্ষণ করেছে। ওই নরপশু বন্ধুত্বের ফাঁদে ফেলে কিংবা বিয়ের প্রলোভন দেখিয়ে নারীদেরকে বিপথগামী করত। এছাড়া বহু নারী ও শিশুকে সে বলপূর্বক ধর্ষণ করেছে। তার বিরুদ্ধে অসংখ্য ভুক্তভোগী থানায় ও আদালতে অভিযোগ দায়ের করেছিলেন। এছাড়া ইরানে আরো যেসব আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তাদের মধ্যে রয়েছে পরমাণু বিজ্ঞানীদের ঘাতকেরা। ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগার জাহাঙ্গীরি বলেছেন, ইরানের সাবেক শীর্ষ পরমাণু বিজ্ঞানী শহীদ ফাখরিজাদেকে হত্যার ষড়যন্ত্রে জড়িত এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র ব্যবহারকারী হিসেবে চিহ্নিত ব্যক্তিদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ার পর তাদেরকে ফাঁসি দেয়া হয়েছে। এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের 82% ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। সো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।